স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারপর গুলশান থানার তৎকালীন, এগুলো সব তৎকালীন, গুলশান থানার ডিসি, এডিসি, থানার ওসি, আইও, পিবিএর হেড, পিবিএর যে এসপি, পিবিএর যে তদন্ত, এরা হয়তো 50 থেকে 100 কোটি টাকার ঘুষ লেনদেন এখানে হয়ে থাকতে পারে। এবং ঘুষের মাধ্যমে এত কিছু থাকার পরেও ফাইনালি করতেছে। আইজিপি এখান থেকে হয়তো 50 কোটি টাকা হাতায় এনেছে বেঞ্জির, হয়তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী 100 কোটি টাকা হাতায় এনেছে, শেখ পরিবারের রাসেল ক্রিয়া চক্র চালায় শেখ রেহানা হয়তো এখান থেকে 200 থেকে 400 কোটি টাকা হাতায় এনেছে। মুনিয়া ছিল একজন কলেজ ছাত্রী, মুনিয়ার বাবা ছিল একজন ফ্রিডম ফাইটার। এখানে অনেকে প্রশ্ন করে থাকে যে মেয়েটা লুবি ছিল বা সে 1 লক্ষ টাকার ভাড়া কিভাবে থাকলো। যারা এই প্রশ্ন করে তারা অযৌক্তিক কথা বলে। একটি মেয়ে যদি 18 বছর বয়স হয়, সে কারো দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী অথবা চতুর্থ স্ত্রী যাবে কি যাবে না সেটা তার পার্সোনাল চয়েস। তার এই পার্সোনাল চয়েসে কেউ কারো কথা বলার কোনো অধিকার নাই। সো তাকে লোভ দেখিয়েছে তাকে দুবাই সেটেল করবে। দুবাই সেটেল না করে সে যখন প্রেগনেন্ট হয়ে গেল, তখন মুনিয়া বলছে ঠিক আছে আমাকে বিয়ে করো। এবং ওইখানে আপনি দেখছেন যে তার সুরত হালে আরো বের হয়েছে, তার বাসায় যে যুগল ছবি, স্বামী স্ত্রীর মধ্যে ছবি, তার হাতে লেখা আনমির আই লাভ ইউ, অর্থাৎ স্বামী স্ত্রী হিসেবে তারা বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করেছে। এখানে একটি আইন আছে, এপিল ডিভিশন একটা আছে যে স্বামী স্ত্রীর মতো যদি একসাথে থাকে, কাবিন নামা ব্যতিরিকেও সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে আমরা যদি ওইটা ধরি তাহলে কিন্তু এটা কি এক্সট্রা ম্যারিটালে পড়ে না? না, ওটা আইন আছে, একটা জাজমেন্ট আছে। সেইটা যদি আপনি ধরেন তাহলে কিন্তু স্ত্রী হত্যা কিন্তু হয়েছে। এবং হত্যার ক্ষেত্রে আছে যে ফিজিক্যাল সম্পর্ক করার সময় প্রতিবার কনসেন্ট থাকতে হবে। আপনি লয়ার সাথে আপনি বুঝবেন। সো তাহলে সেইখানে আমরা ধরে নিতে পারি কনসেন্ট ছিল না, জামা কাপড় ছেঁড়া, আন্ডারগার্মেন্টস ছেঁড়া, এগুলো ছেঁড়া। যদি সেটা না ধরি তাহলে এটা এক্সট্রা ম্যারিটাল, আপনি যেটা বললেন, অর্থাৎ এটা বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা, যেটা 9-1, 9-2 এইগুলা, যে ধর্ষণ করে তাকে হত্যা করা। দুর্ভাগ্য হলো যে এই খুনি এবং তার সহযোগী আসামি থাকাকালীন সে প্রধানমন্ত্রীর সাথে সফরে গেছে দুবাই। পুলিশ, গুলশান থানা পুলিশ এবং পিবিআই তাকে কোনোদিনও গ্রেপ্তারের চেষ্টা চালায়নি। মানে দেশে কোনো আইন ছিল না, এটা ছিল একটা জঙ্গল। মানে সুরতহাল রিপোর্টের পরেও, এত কিছু আসার পরেও কেন তাদেরকে খালাস দেয়া হলো? খালাস হয়েছে টাকা খাইছে। যদি ওই যারা ক্ষমতাসীন ছিল তাদেরকে ম্যানেজ করছে, সেক্ষেত্রে তারা সুরতহালটাও ম্যানেজ করছে, সবাইকে ম্যানেজ করে এটাকে ফাইনাল করেছে। সেক্ষেত্রে স্যার কোনো প্রয়োগ ছিল না, কারণ একজন আসামি হলে তাকে ধরতে হবে, তাকে টু দ্যাট এক্সটেন্ট যে স্পাম পাওয়ার পরে এবং একটা ভ্রূণ পাওয়ার পরেও সেটা ডিএনএ টেস্ট করেনি। এটা অ্যাবসলিউটলি ব্যর্থতা পুলিশের। এবং পুলিশকে সেই জন্য কোর্টের উচিত ছিল এই পুলিশকে জেরা করে তাদের বিরুদ্ধে, নেগলিজেন্সের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে নতুন করে কেস শুরু করা, যে এইরকম একটা কেস, ক্লিয়ার কেস কি করে ফাইনালি করতে পারবো। এইটাই, অর্থাৎ বাংলাদেশে কোনো আইন ছিল না, আইন একজনের গতিতে চলছে। সেইটার অ্যাগেনস্টে আমরা এই যে পিবিএর ফাইনাল রিপোর্ট গ্রহণ এবং আমাদের নারাজি অগ্রহণ, সেইটা অ্যাগেনস্টে আমরা এপিল করেছি এবং সেই এপিল গ্রহণ করা হয়েছে শুনানির জন্য। আমরা এই মামলা দ্রুত শুনানি করব। আমরা আশা করি এই মামলা পুনরায় তদন্তে যাবে এবং এইবার আমরা ন্যায় বিচার পাবো। মুনিয়া ছিল একজন ফ্রিডম ফাইটারের মেয়ে, এবং তার যদি এই বিচার না হয়, সেই ক্ষেত্রে বলে থাকি যে 1 নম্বর আসামি আনবির কত বড় পশু, কত বড় নির্মম, যার সাথে প্রায় 2 বছর শারীরিক সম্পর্ক করেছে, তাকে খুন করার আগে আবার তাকে আপনার ধর্ষণ করেছে। খুন করার আগের গুলো কনসেপ্ট থাকলেও সো ধর্ষণ করেছে। এবং তাকে আপনি দেখছেন যে একটা ভিডিও বেরিয়েছিল, সেখানে বলছে তুই চোর। এইখানে মুনিয়া বুঝতে পেরেছিল তাকে হত্যা করা হবে। তখন মুনিয়া ওই যে বাড়িওয়ালি তাকে বলছিল যে আমাকে গাড়ি দিয়ে একটু লিফট দেন, সেই লিফট দেয় নাই। সেইভাবে তারা এই হত্যাকাণ্ডের সহায়তাকারী, যাদেরকে অন্য যে 9 জন আসামি করা হয়েছে, এবং সেই জন্য দেখছে যে পালাই যাবে, সে বলছে তুই চোর। মেয়েটা কান্নাকাটি করছিল, তখন তাকে
আনবির বলেছিল তুমি সেই সুযোগ পাবা না। সে বলছে ফেসবুকের মাধ্যমে আমি সব বলে দেবো যে তুমি আমাকে ভোগ করে এখন আমাকে বিয়ে করবা না। তখন সে বলছিল এই সুযোগ তুমি পাবা না। এই একটা কথাই আনাম যে আনবিরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।